হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি অ্যান্ড ভেবা। আজকে অনেক দিন পরে আমি ইন্ট্রোটা এরকম করে নিচ্ছি কজ আমি আজকে কিছু ইম্পর্টেন্ট লাইফ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো ফাইনালি আমি ভ্লগটা ভেবেছিলাম আরও আগে অনেকটা বানাবো, বাট বানিয়ে উঠতে পারিনি বিকজ আমার থাক হয়ে যাবে তখনই পোস্ট করবো। এইটা আমি বানিয়ে রাখলেও একদম লাস্ট মোমেন্টেই পোস্ট করব। তো লাইফ আপডেটটা হচ্ছে তার আগে লাইফ আপডেটটা বলার আগে আমি এটা বলতে চাই যে যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা জানতো যে আমাদের এনগেজমেন্ট ঠিক হয়েছিল। এনগেজমেন্ট আমার আর বেবার অফকোর্স। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট যারা আমার চ্যানেলটা রেগুলার ফলো করো, মানে যারা ইনসাইড আপডেটস পাও না, তাদের আমি বলি তারা অক্টোবর অবধি যদি আমার ভ্লগস দেখে থাকে তাহলে তোমরা বুঝবে যে সেখানে আমি আমাদের যেখানে যেখানে যেতাম বা যা করতাম সব শেয়ার করতাম। বাট আফটার নভেম্বর আমি হঠাৎ করে ওর ফেস রিভিল করা বা ওর সাথে কোনো ফটো দেওয়া, এমনিতেই ইন জেনারেল ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেওয়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর একটা পুরো টানা 1 মাসের লম্বা গ্যাপ নিয়ে আমাদের মধ্যে একটা এত বড়ই ঝগড়া হয়। আর দেখো, ঝগড়া তো সব সম্পর্কেই হয়, কিন্তু আমার মনে হয় না কোনো সম্পর্কে এত লম্বা ঝগড়া হয় যে পুরো 1 মাস কথা বন্ধ। তো 1 মাস যখন কথাটা বন্ধ থাকে তখন এটাই ভেবে নিতে হয় যে সেই সম্পর্কটা শেষ, আর ওইভাবেই কনভারসেশনটা এন্ড হয়। আর আমার ভীষণ রাগ আর আমি ভীষণ জেদি। যারা আমায় চেনে তারা এটা জানেই যে আমার জেদটাই শেষ কথা। আমার জেদ মানে এটা থাকবে তো থাকবেই। তো সেই জন্য সেই জেদাজেদি করতে গিয়ে, দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ করতে গিয়ে আমাদের 1 মাসের লম্বা একটা ব্রেক যায়। তো তখন আমরা ভেবেছিলাম যে এই সম্পর্কটা এখানেই শেষ, এটা আর কোনোদিনও এগোবে না। কেন, 1 মাস হয়ে গেছে, দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, তো এটা কী করেই বা এগোবে। তো যাই হোক, 1 মাস পরেও আমাকে কল করে এবং আস্তে আস্তে জিনিসপত্র যখন কথা বলা স্টার্ট হয় তখন আমার ফ্যামিলি থেকে এটা মনে করে যে এইভাবে তো চলতে পারে না, যে একটা বড় ঝগড়া হবে, আবার দুজনের মধ্যে কথাটা বন্ধ থাকবে, আবার 2 দিন পরে গিয়ে ঠিক হয়ে যাবে, এইভাবে তো চলতে পারে না। তো এদের দুজনকে একটা লাইফ টাইম বন্ডের মধ্যে বেঁধে দিতে হবে। আর কিন্তু এখন আমরা বিয়ে করতে দুজনে কেউই রাজি ছিলাম না। তো সেই জন্য ডিসেম্বর এন্ডে এটা ঠিক করা হয়। আমার ফ্যামিলি থেকে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলা হয়, ওভার কলস, ওভার ফোন বলা হয়। আর জানুয়ারিতে তোমরা সবাই জানো আমরা ট্রিপে গেছিলাম, দেখেছিলে তো, কিন্তু ফেস রিভিল করিনি। তো বাই দ্যাট টাইম এটা একদম ঠিকঠাক করাই ছিল যে দুটো ফ্যামিলিজের কথা হবে, দেখা হবে, পাকা দেখা হবে, তারপরে এনগেজমেন্ট করিয়ে দেওয়া হবে। তো জানুয়ারি থেকে ফিরে এসেই আমরা জানতাম যে আমরা আমাদের পাকা দেখা হবে। অ্যান্ড ফেব্রুয়ারির এন্ডে মানে 2nd মার্চ বা 1st মার্চ, আই ডোন্ট রিমেম্বার, দীঘা যে ব্লগটা শেয়ার করেছিলাম এখানে ক্লিপে অ্যাড করছি। আজকে আমরা চলে এসেছি দীঘাতে, আর একদিনই থাকা হবে। এসছি একটা অন্য কাজ নিয়ে, কালকে একটা অন্য কাজ আছে, সেই পারপাসেই আসা। তো ওখানে যে গেছিলাম, ওটা আমি অনেকেই বলেছিলাম আমি একটা কাজে যাচ্ছি, বা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি কেন গেছি বা আমি কাউকে বলিনি। কেন কি আমি এটা মনে করি ওই যে নভেম্বর ডিসেম্বরে যে ঝগড়াটা হয়েছিল, বা সেটা নিজেদের মধ্যে হলেও আমাদের মধ্যে এই যে ঝগড়াটা বেশি হতো না, এটা অনেকটাই এভিলাই এফেক্ট। এটা প্রচুর লোকের নজর লেগেছিল বলে তাই। এবং শুধু আমাদের ঝগড়াটাই না, আমার পুরো লাইফটাতেই আমি অনেক বড় এক্সাম্পল পেয়েছি যে নজর জিনিসটা কতটা খারাপ হতে পারে। তো সেই জন্য আমি ছবি সেরকম দিতাম না, আর আমি ডিসক্লোজও করিনি ওই টাইমে যে ওর বাড়িতে পাকা দেখা ছিল। তারপরে আবার আমার ভাইয়ের বার্থডে টাইমে 7th এপ্রিল আমাদের বাড়িতে ফাইনাল ডেট নিয়ে ডিসকাশন হয় যে কবে আমাদের এনগেজমেন্ট হবে। এটা করে 5th মে আমাদের এনগেজমেন্ট ঠিক হয়। তো 7th এপ্রিল আমরা সবাই খুব খুশি ছিলাম। এখানে আমি তোমাদেরকে অ্যাড করে রেখে দিচ্ছি যে 7th এপ্রিলের ক্লিপিং। সো এটা 7th অফ এপ্রিলের ক্লিপ। আর তোমরা ভাবতেই পারো যে আমি ড্রেস পরেছি কেন। আমি সুন্দরসা ড্রেসটা পরেছি যেটা আমাকে বেবাই দিয়েছিল। আর আমি এটা এই জন্যই পরেছি কেন কি আই ওয়ান্টেড টু পোর্ট্রেট দ্য ফ্যাক্ট যে আমি যেরকম, আমি সেরকমভাবেই লোকের সামনে আসতে চাই। আমি যেদিন দীঘা থেকে ওদের বাড়িতে গেছিলাম সেদিনও নর্মাল ড্রেস পরে যাই, আমি যেরকম ড্রেস পরি। এখন অনেকেই বলবে যে আমি কেন ইন্ডিয়ান আউটফিট পরিনি। আমি ইন্ডিয়ান আউটফিট তো পুজোতে বা কোনো মন্দিরে গেলে, ওরকম টাইমে, কোনো বিয়েবাড়ি থাকলে তখনই পরি। তো সেরকম দিনে আমি আবারও পরবো। শুধু আমি নিজেকে ওরকম দেখাতেই চাইনি যে আমি একদিনের জন্য খুব সংস্কারী আর তারপর আবার নিজের রূপে ফিরে এলাম। আমি ফুল রেডি হয়ে গেছি, রেডি অ্যাজ ইন জাস্ট আইলাইনার লাগিয়েছি আর লিপ বাম লাগিয়েছি হালকা করে। তো দ্যাটস ইট।
So I'm waiting for them to come. Otherwise, আমার সব guests চলে এসেছে। আমার ফোনটা পড়ে যাচ্ছে। তো আমার সব গেস্টরা চলে এসেছে অলরেডি। তো 7th এপ্রিল এটা ঠিক হয়ে যায় যে 5th মে আমাদের এনগেজমেন্ট হবে। 5th মে আমাদের এনগেজমেন্ট হওয়ার ঠিক 10-15 ডেজ আগে আমাদের গাড়ি যেদিনকে নিতে যাওয়ার কথা ছিল 14th এপ্রিল, তার আগের দিনকে আমাদের মধ্যে চরম কিছু ঝগড়া লাগে। আবার ঝগড়া লাগার কারণে আমাদের মধ্যে একটা জিনিস ভালো আছে যে ঝগড়া লাগলে আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারি, কিন্তু এখানে যেহেতু ফ্যামিলিজ ইনভলভড অলরেডি হয়ে গেছিলো, তো তার কারণে জিনিসটা একটা ম্যাসাকার হয়ে যায়, ওখানে জিনিসটা অনেকটা বিগড়ে যায়। এবং তার ঠিক 1 উইক পরে আমার দাদু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, দাদুকে হসপিটালাইজ করতে হয়, আর হসপিটালাইজ করার পরে আমরা এটা জানতে পারি যে দাদু লাংস ক্যান্সার ডিটেক্ট। তো ন্যাচারালি আমরা এটার জন্য প্রিপেয়ার্ড তো ছিলাম না, সবাই খুবই ভেঙে পড়ি এবং মেন্টাল কন্ডিশন কারোরই ভালো ছিল না ওই টাইমে। আর ওই পয়েন্টে থেকে এটাকে পোস্টপন করতেই হতো, তো ওটাকে 5th মে এটাকে পোস্টপন করা হলো। কিন্তু আমার মন তখন শুধু যে এটা ভেঙে গেছে বলে খারাপ তা নয়, আমার মন তখন খুব খারাপ ছিল দাদুর জন্য। অলসো আর একটা জিনিস যেটা আমি ওই টাইমটা, থ্যাংক গড যে ওই টাইমটার জন্য আমি অনেক লোকের রিয়েল ফেসেস জানতে পারি, কে যে আমার ব্যাপারে এক্স্যাক্টলি কী ভাবে না ভাবে, কী ডিসকাশন করে, সেটা আমি ওই টাইমে খুব ভালো করে বুঝে গেছি, আমি জানতে পেরে গেছিলাম। মানে ওই টাইমে পাশে থাকার থেকে, এটা বোঝার থেকে যে আমার দাদুর এত বড় অসুস্থতাটা ঠিক করে না নিয়ে, মানে লোকে যে আমার ব্যাপারে কী ভাবে সেটা যে আমার সামনে তখন চলে এলো, থ্যাংক গড যে আমি সেটা বুঝে গেলাম। তো যাই হোক, এইসবের পরে আস্তে আস্তে দাদুর কেমোথেরাপি স্টার্ট হয়, ট্রিটমেন্ট চালু হয়। দাদুর মোটামুটি 4-5টা কেমো হয়ে যাওয়ার পরে আমরা এটাই ডিসাইড করি যে তাড়াহুড়োতেই, যে দাদু যাতে ভালো করে দেখতে পারে এই অনুষ্ঠানটা পুরো, যে আমরা এনগেজমেন্টটা আবার করব। তো আমার বার্থডের পর, ইনফ্যাক্ট সায়নীর বার্থডেরও পরে, লাইক জুনের একদম এন্ডে আমরা এটা ডিসাইড করি যে এবারে এনগেজমেন্টটা আবার করানো হবে। তো ফাইনালি সেটা হতে চলেছে। অনেকে ভাবছে হয়তো আমি গেটিং ম্যারিড, নো আই এম অ্যাবসলিউটলি নট গেটিং ম্যারিড। তো সেটা হতে চলেছে। এবার সেটার যা যা আপডেটস আসবে সেগুলো আমি সমস্ত এই চ্যানেলে আপলোড তো করবোই, ছোটো ছোটো ক্লিপিংস যা যেটুকু নিতে পারবো সব এখানে শেয়ার করব। আর বাকি হচ্ছে যখন ফটোগ্রাফার ভিডিও দেবে সেগুলো তো দেবই। আর আমি এটার জন্য ছোটো ছোটো কী কী শপিং করেছি, কী কী যা করেছি সেগুলো সব আমি এখানে এটার ক্লিপে অ্যাড করে দেবো। তো আর এরই মধ্যে আমি লাস্ট মানডে আমি আর বেবা মুভি দেখতে গেছিলাম, আর লাইক খেতে গেছিলাম। তো সেই দিনকে রাত্রিবেলা থেকে এসে আমার প্রচণ্ড জ্বর চলে এসছে। তো সবাই খুব টেনশনে আছে যে কী হবে, বিকজ আর টাইমই বেঁচে নেই, আর আমার এর মধ্যে জ্বর চলে এসছে। তো আই রিয়েলি ডোন্ট নো হাউ আই উইল রিকভার। তো যাই হোক, আমি যেমন করে একটু পর আমার মেহেন্দি করতে আসবে, তো তারপরে একটু আমাকে লম্বা একটা ঘুম নিতেই হবে, বিকজ আই ক্যান নট স্লিপ। আমি ইনসমনিয়াক হয়ে গেছি কদিন, টেনশনে কী হবে না হবে, লম্বা একটা ঘুম লাগাবো। তো তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো দেন ডু সাবস্ক্রাইব, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড কমেন্ট। আর তোমরা আমার ব্লগ চ্যানেলটা ফলো করতে থাকো, তাহলে আমি নেক্সট কোনো ভিডিও দিলে তোমরা আপডেটস পেয়ে যাবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম স্টোরিজে। ওকে, বাই।